ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী রাশিদ লিমন। যাচ্ছি তার কাছে। রেমাল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা গতকাল থেকে রেমালের সবশেষ খবর আসলে দর্শকদের জানাচ্ছি। সবশেষ এখন পর্যন্ত রেমালের কোন অবস্থানে আছে এবং এই মুহূর্তে আসলে আমরা একটা সময় কিন্তু ধারণা করছিলাম যে রাত 12টা নাগাদ আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু সেটাই দিচ্ছিল 12টা থেকে রাত 3টার মধ্যে রোববার মধ্যরাত নাগাদ আঘাত হানার পরে। কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু অগ্রসর হয়ে গেছে এবং এর যে অগ্রভাগটা তার যে আমরা এইমাত্র দেখলাম, বিশেষ করে সহকর্মী শাকিল যে এখন কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন, সেটি কিন্তু আসলে দেখলাম পটুয়াখালীর যে অবস্থা সেটা কিন্তু যে অগ্রভাগের প্রভাবেই হয়েছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং এই পূর্বাভাস ধরে যদি বলি, সবশেষ যে পূর্বাভাসটি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আসলে আর 1 ঘন্টার মধ্যে একটা আঘাত আনার কথা বলেছেন, কিন্তু যদিও সেটি করতে হলে এর গতিবেগ কিন্তু আরও বেড়ে যাবে সেই পূর্বাভাস যদি সত্যি হয়। এবং তাহলে যেটা বলা হচ্ছে যে বাতাসের গতিবেগ যখন আঘাত আনবে তখন 110 থেকে 130 কিলোমিটার মধ্যে থাকবে এবং সেটি কিন্তু তাহলে শক্তভাবেই আঘাত আনবে। সেক্ষেত্রে যে আশঙ্কাগুলো করা হচ্ছে ক্ষয়ক্ষতির বা সেই বিষয়গুলো কিন্তু আসলে কিন্তু আমরা গতকালকেও যখন বলছিলাম যে কত দ্রুততম সময়ে এটি আঘাত আনতে পারে, এত তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এমনটা কিন্তু আভাস দেওয়া হয় না। এমনকি সবশেষ 12টায় যখন আমরা জানতে পারি যে মোংলা থেকে তখন এটির মাত্র অবস্থান ছিল 200 কিলোমিটারের বেশি, পতেঙ্গা থেকে 300-র একটু বেশি। এখন যে গতিতে আসছে, অর্থাৎ দেখতে পাচ্ছি যে খুব দ্রুত অগ্রসর হচ্ছে এবং বলা হচ্ছে 1 ঘন্টার পর, যদি আমরা ধরে নিই 1 ঘন্টা পর, এখন বাজছে 5টা 15, তাহলে 6টা নাগাদ আসলে এটি শুরু হতে পারে। এবং আবহাওয়াবিদদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 6টার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে এটি অতিক্রম করতে থাকবে। এর প্রভাবে কিন্তু আমরা যদি বলি পূর্বাভাসের কিন্তু আগেই কিন্তু সতর্ক বার্তা, বিশেষ করে আজকে সকালে আমরা দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আসলে ওখানে গিয়ে এই পূর্বাভাসগুলো নিয়েছেন। এবং সেক্ষেত্রে যদি বলি যে 10 নম্বর যে মহাবিপদ সংকেত, সেটি কিন্তু মোংলা এবং পায়রা বন্দরে তো রয়েছেই, পাশাপাশি উপকূলীয় জেলা যেগুলো রয়েছে, ধরুন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এইসব এলাকা এবং এইসব উপকূলীয় এলাকা এবং এর সঙ্গে যে সংযুক্ত আমরা জানি যে চর বা দ্বীপের মতো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। এবং কিছু কিছু এলাকা একটু কম, যেহেতু ওই পাশটা এই পাশ থেকে যাচ্ছে একেবারে উপকূলবর্তী এলাকাটা, অর্থাৎ চট্টগ্রাম বেল্ট যে পাশটা রয়েছে সেখানে কিন্তু আসলে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, অর্থাৎ কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর, পাশাপাশি এর সঙ্গে যে উপকূলীয় জেলাগুলো অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই এলাকাগুলোতে আসলে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া আছে। এবং পাশাপাশি আরো যে বিষয়গুলো রয়েছে এই পাশটায়, যে যেহেতু পাহাড় রয়েছে এবং ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে এটাই আমি বলতে চাইছিলাম। এর পাশাপাশি কিন্তু যদি বলি বড় পরিসরে যদি বলি পুরো বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, পার্বত্য চট্টগ্রাম সহ এই পাশটায় যে এখানে কিন্তু 4 নম্বর বিপদ সংকেত কিন্তু রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কথা যেটি বলা হচ্ছে যে বৃষ্টিপাতেরও একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাভাস নিয়ে আসলে যে আজকের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের সবশেষ অবস্থা নিয়ে কিন্তু আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে আবার আলোচনায় ফিরি। রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ এরই মধ্যে আছড়ে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। দমকা হাওয়া সেই সঙ্গে বৃষ্টি জানান দিচ্ছে রেমালের শক্তিমত্তার। তবে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বলছে প্রায় 13 কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসা রেমালের কেন্দ্র উপকূল অতিক্রম শুরু করবে সন্ধ্যা 6টা নাগাদ, চলবে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা। তবে পশ্চাৎভাগের প্রভাব রয়ে যাবে আরও কিছু সময়। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। সব মিলিয়ে তাণ্ডব চলতে পারে 12 থেকে 14 ঘন্টা। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাস ও ভূমিধসেরও। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আনা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। 9টি উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ থাকবে একই সংকেতের আওতায়। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত। আশপাশের দ্বীপ ও চরসমূহের জন্য থাকবে একই সংকেত। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার প্লাবিত হতে পারে বায়ুতাড়িত এমন জলোচ্ছ্বাসে।
রেমালের প্রভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে শঙ্কা রয়েছে ভূমিধসের। পূর্বের কোনো ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করতে না চাইলেও আইলার সমগোত্রীয় বলা হচ্ছে রেমালকে। গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে ভয়াবহতার কমতি দেখছে না আবহাওয়া অফিস। কেন্দ্রটা যখন ল্যান্ডে উঠে যাবে, তারপরে যে তার নিচের অংশ আরেকটা পার্ট থাকবে, আমি অগ্রভাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে, সম্মুখভাগ। এটা প্রভাব অলরেডি দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে। এরপরে কেন্দ্রটা যাবে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্রের পরে যে তার নিচে আবার থাকবে এরকম একটা সার্কেল, বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। উপকূলবাসীর পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবং আমরা শুনছিলাম এবং সরকারের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? যেমনটি বলছিলাম যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে খোদ প্রতিমন্ত্রী তিনি কিন্তু নিজে গিয়ে সকালবেলা পূর্বাভাসগুলো জেনে এসেছেন, এরপর তিনি কিন্তু আসলে পরে গিয়ে ব্রিফ করেছেন, নিজেদের প্রস্তুতিগুলো জানিয়েছেন, দুর্যোগ এলাকায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তিনি কি ব্যবস্থার কথা বলেছেন সেটি জেনে নেই, তারপর আসলে আমরা আবার আলোচনায় আসি। অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগের মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 8 থেকে 9 হাজার আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী, কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন, আমাদের লোকাল প্রশাসন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এটার ফেস করার জন্য আমরা তৈরি হয়ে আছি। সবাই যেমন প্রস্তুতির কথাটা ছিল, প্রস্তুতির কথা বলেন এবং মানুষ কিন্তু যেতে শুরু করেছে এর মধ্যে, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যেন মানুষজন যায়। এই ক্ষয়ক্ষতির আমাদের যে দুর্যোগটি আসছে আসলে এর মধ্যে শুরু হয়েছে, দুর্যোগ যেন কোনোভাবেই আসলে সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকে আশ্রয় কেন্দ্রে যেন যত সময় যেতে পারে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি আগে দেখে আসছি। প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে বাগেরহাটের নদী তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। মাইকিংয়ে 10 নম্বর মহাবিপদ সংকেতের কথা শুনে এবং অতীতের অভিজ্ঞতা থেকেও অনেকে রেমালের ক্ষতি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন। নদীর পাশে তো ওই জন্য আমরা ভয়তে আমরা তাড়াতাড়ি 10 নম্বর সিগন্যাল হওয়ার পরেই আমরা লোকজন যারা আছে অনেকেই আসতেছে। এদিকে খুলনার ডাকপ এলাকায় ঝুঁকিতে থাকা বাসিন্দারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। বৈরী আবহাওয়ায় এখনো অবস্থান করছেন নিজ নিজ বাড়িতে। ভয় তো অবশ্যই আছে, আসবাবপত্র সবকিছু আছে, এগুলোর মায়াও ছাড়তে পারতেছে না, আবার মনে করেন ভয়তে তো ভিতরে থাকতে পারতেছে না। আশ্রয় কেন্দ্রে যাবো, এখন গরু বছর আছে সমস্ত, তো দেখতে হবে একটু। রেমালের প্রভাবে ঝালকাঠিতে ঝড় বৃষ্টি হলেও সাইক্লোন শেল্টার ফাঁকাই পড়ে আছে। দুপুর পর্যন্ত কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি, তবে প্রস্তুত রয়েছে সবগুলো সাইক্লোন শেল্টার। নদীপাড়ের বাসিন্দারা বলছেন পরিস্থিতি এখনো অস্বাভাবিক হয়নি, আরো বেশি ভয়ানক অবস্থা তৈরি হলে কেন্দ্রগুলোতে আশ্রয় নেবেন তারা। গবাদি পশু সহ ঘরের মালামাল গোছগাছ করে নিরাপদে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অসংখ্য পরিবার। এখন পর্যন্ত খুব একটা মারাত্মক কিছু হয় নাই, বিদায় আমরা এখান থেকে যাচ্তেছি না। গরু বাছুর সবকিছু সংসার সৃষ্টি সকলেরই তো আছে, আমরা গরিব মানুষ, আর গরু বাছুর আছে, এগুলো ফালাইয়ে তো যাইতে পারতেছি না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার সাগরকুলের ঢালচরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেই যাচ্ছে প্রশাসন। মাইকিং করতেছি, জনগণকে সতর্ক করে বলতেছি সাইকেল সেন্টারে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে যাওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমালের ঝুঁকির কথা মাথায় রেখে উপকূলীয় এলাকার 9000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি সবশেষ অবস্থাও আমরা একটু জানিয়ে দিই দর্শকদের যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল যে আকারে আসলে এগিয়ে আসছে, বলা হচ্ছে 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগ হতে পারে। যদি প্রস্তুতির বিষয়টা একটু বলি, আমরা কিন্তু দেখলাম যে প্রস্তুতির কথা যেটা বলা হচ্ছে, এই যে সাইক্লোন সেন্টারে যাওয়া, এই যাওয়া নিয়ে মানুষের মধ্যে কিন্তু এই মানুষগুলো তারা আসলে অনেক বছরের পর বছর এই ধরনের প্রতিকূলতার সাথে মোকাবেলা, তো তারা আসলে খুব সহসায় সাইক্লোন সেন্টারে যাবে, কেউ যাচ্ছে স্বেচ্ছায়, কাউকে আসলে জোর করে পাঠাতে হচ্ছে। আমরা যদি ব্যবস্থাপনার দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু যে 9টি জেলায় সেখানে কিন্তু আমরা বলা হচ্ছে 30 লাখ মানুষের জন্য এই 9,000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এর মধ্যে 8 থেকে 10 লাখ মানুষকে নেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু আসলে সরকারি দপ্তর থেকে আসলে জানানো হয়েছে। কিন্তু এই যে যেটি বলছিলাম অনীহার কথা, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে কি মানুষকে সচেতন করতে কিন্তু আমরা দেখেছি মাইকিং করে করে আসলে বলা হচ্ছে যে যার যত দ্রুত সম্ভব আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য, এবং সরকারের পক্ষ থেকে যে খাবার, পানি বা বিশুদ্ধ পানি বা খাবার এগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এরপরও আসলে দেখা যায় কি অনেকে আবার গবাদি পশু, হাঁস, মুরগি এইগুলো নিয়ে আসলে যাওয়া বা এই বিষয়গুলো যাবে কিনা তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে, একটা দ্বিধা কিন্তু কাজ করে। এছাড়াও আরো একটি কারণ আমার মনে হয় আছে, সেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। বেশ করে আমরা এর আগে থেকে আমরা যেটি দেখেছি যে আবহাওয়ার পূর্বাভাস যা বলা হতো তা কিন্তু আসলে ফলতো না, সেই কারণে সাধারণ মানুষ ধরেই নিত আসলে কি হবে। ভয়াবহতার কথা যখন বলা হতো হয়তোবা সেই পরিমাণ শক্তি নিয়ে আসলো না, বা শেষ মুহূর্তে আমরা দেখেছি বিশেষ করে সুন্দরবনের কথা না বললেই নয়, বরাবরই কিন্তু সুন্দরবন আমাদের ঢাল হিসেবে কাজ করে, তখন হয়তো সেই বিষয়টা ততটা কম, এই কারণে মানুষের মধ্যে একটা তৈরি হয়। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন সব জায়গায় কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা দেওয়া হয়েছে দুর্যোগ প্রবণ এলাকায়। এছাড়া এর মধ্যে আর কিছু ব্যবস্থার মধ্যে দেখলাম আমরা চট্টগ্রাম, কক্সবাজার, কলকাতার সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে সব ধরনের নৌযান। এছাড়াও আজকে দেখলাম কালকে সকাল পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু টানেলেও চলাচল বন্ধ করা। মোটামুটি একটা ক্ষয়ক্ষতি থেকে মানুষজন, মানে আমরা বলি একটা জিনিস যে জানমালের একটা কথা বলি, আসলে মাল তো আর সরিয়ে নেওয়া যায় না, যেগুলো সরিয়ে নেওয়া যায় না, মানুষকে যত দ্রুত সরিয়ে নিয়ে তাদের একটা নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, সেই ব্যবস্থা কিন্তু আসলে তাই। শুধুমাত্র সতর্কতার কারণেই কিন্তু গতবার আপনার নিশ্চয়ই মনে আছে চিত্রাং এবং মোখার মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে কিন্তু অনেক মানুষকে রক্ষা করা গেছে, এবং এটা আগে থেকে ব্যবস্থা নেওয়ার কারণেই এর ব্যাপক আকারে আসলে ক্ষয়ক্ষতি আসলে হয়নি, কম রয়েছে। সেটাই আসলে একটু ইরান জেনে নেই ওই খানের কি অবস্থা, যে মানে শরণখোলায় কি অবস্থা। শরণখোলায় রয়েছেন সহকর্মী টুটুল, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। টুটুল, ঘাটের শরণখোলা আসলে বলেশ্বর নদীতে প্রবল পানির এবং চাপ, এবং এখানে বর্ষার কারণে কিন্তু এখানে যে 35 পোল্ডার রয়েছে সেই 35 পোল্ডারের, এবং এখানে যে রাজৈর গ্রামের একটি নির্মাণাধীন স্লুইস গেটের বাঁধ ভেঙে এবং ভিতরে লোকালয়ে পানি ঢুকে এবং অনেক ঘর বাড়ি এবং প্লাবিত হয়েছে। আমরা দেখেছি প্রায় বেড়িবাঁধের বাইরে এবং ভিতরে প্রায় সহস্রাধিক পরিবার কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এই যে জোয়ারের পরে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে এসে কিন্তু নিজেদের স্বেচ্ছায় কিন্তু এখানে আবার মাটি দিয়ে আটকার চেষ্টা করছে। তবে যদি এরকম যদি জোয়ারের পানি বৃদ্ধি পায় রাতের বেলায়, তাহলে কিন্তু আসলে পুরো এলাকাটা তলিয়ে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে এখানে জনপ্রতিনিধিরা, এখানে স্থানীয় লোকজন সকলে কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে পরিদর্শন করেছেন আমরা দেখেছি। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে তারা জরুরি ভিত্তিতে কিন্তু তারা কিন্তু কাজ করবে, এমনটাই কিন্তু জানিয়েছে। তাদের এখনো আমরা পাইনি, তবে এখানে মানুষ স্থানীয় রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু তারা চেষ্টা করছেন যে আসলে বাঁধটা পুনরায় দেওয়ার জন্য এবং বাঁধটা যাতে রক্ষা হয় সেই ধরনের করছেন। তবে আমি যদি বলি যে বাগেরহাটের 35 পোল্ডারের যে বাইরে এবং শরণখোলা উপজেলার সাউথখলি ইউনিয়নের তেরাবাকা নামক স্থানে একটা কিন্তু জোয়ারের পানি তোড়ে কিন্তু বাঁধটা ভেঙে যায় এবং এখানে একটা ভেঙে গেছে। 3টে স্থানে কিন্তু ভাঙনের কবলে পড়েছে। যদি এই ধরনের যদি আসলে আরও যদি প্রভাব বেশি পড়ে এবং রাতে যে আঘাত আনার কথা আছে, তাহলে যদি আরো প্রভাব বেশি পড়ে তাহলে কিন্তু এই এলাকা থেকে পানি ঢুকে কয়েকটি গ্রাম আসলে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এখানকার মানুষ। আমরা আসলে যদি বলি যে আসলে এই বেড়িবাঁধের বাইরে এবং ভিতরে অনেক মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। এছাড়া বাগেরহাটে বিভিন্ন সাইক্লোন শেল্টারগুলোতে তারা কিন্তু আশ্রয় নিচ্ছে। থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু এখানের মানুষ আসলে ঘর বাড়ি ছেড়ে যেতে চায় না। তারপরেও তারা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন তারা চেষ্টা করছে যে সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে যে পরিবারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 5 থেকে 6 ফিট পানি এবং ঘরের ভিতরে প্রবেশ করেছে দুপুরে জোয়ারের কারণে। এ কারণে মানুষের মধ্যে
সংখ্যা রয়েছে এবং তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আসলে এই রেমাল যে প্রভাব, সেই প্রভাবে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হবে এবং কি প্রভাব ফেলবে, সেই ধরনের তারা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। এখানকার মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে যে আসলে নির্মাণাধীন ভেরিবাদটি আজও পর্যন্ত আসলে এখানে কিন্তু এখনো কিন্তু সম্পন্ন হয়নি এবং এই ভেরিবাদের আশেপাশে কিন্তু এলাকার স্থানে কিন্তু বাঁধ ভেঙে এবং ধসে গিয়েছে এবং তারপরে কিন্তু সেই 7টি স্থানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু চিহ্নিত করেছে, সেখানে কিন্তু এমার্জেন্সি কাজও শুরু করেছে। তবে এই যে প্রভাব এবং এই যে পানির চাপ এবং 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলে মানুষের মধ্যে আবার নতুন করে কিন্তু বাঁধ ভাঙার এবং আশঙ্কা রয়েছে এবং এই জোয়ারের পানির কারণে আসলে এখানে রয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলা রাজোর এলাকা থেকে বাঁধ ভাঙা এবং এলাকার মানুষের প্রভাবের রিয়াল প্রভাবের খবর সবশেষ। জি, সহকর্মী আলী আকবর টুটুল যেমনটি বলছিলেন যে বেড়িবাঁধ ভাঙার কথা বলছিলেন, নির্মাণাধীন বেড়িবাঁধ ভাঙা, এই যে আমাদের যে সংখ্যাটা আসলে আরও তো অনেকগুলো সংখ্যা রয়েছে আমাদের, শুধুমাত্র বেড়িবাঁধ ভাঙাই না, আর কি কি ধরনের আসলে ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের সংখ্যাগুলো আসলে কি কি? আসলে আমরা কিন্তু যেটি বলছিলাম যে পটুয়াখালীর এক সাইড দিয়ে হয়তো বা আঘাত আনলে কিন্তু ব্যাপকতা কিন্তু একদম পুরো দেশ জুড়েই কোনো না কোনো ভাবে পড়বে। বিশেষ করে আমরা যে শরণখোলা এলাকা দেখলাম এদিকটাও কিন্তু পড়বে। তারপরও বেশ কিছু বিষয় রয়েছে। সবচেয়ে বড় যেটা বলছে 8 থেকে 12 ফুট একটা জলোচ্ছ্বাসের প্রবণতা। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বরগুনার কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু অলরেডি বাড়ির মধ্যে বসত বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে এবং এই যে এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যে পানি হবে, এই জলোচ্ছ্বাসের কারণেই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ক্ষতি হবে। যেমনটি আবার একটি বিষয়ে মানে আজ এবং আগামীকাল আবহাওয়া দপ্তরের যে হিসেবটা বা তাদের যে তারা যে পূর্বাভাস দিয়েছেন সেখানে বলা হয়েছে 350 মিলিমিটার পর্যন্ত 24 ঘন্টা করে 2 বার 350 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তা করা যায় 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে শুধু উপকূল এলাকায় না, এর প্রভাব আমাদের এদিকেও পড়ে, তাহলেও কিন্তু এর প্রভাব কিন্তু আরো কয়েকদিন বয়ে বেড়াতে হবে। এরপর যদি আমরা বলি যে ওখানে বিশেষ করে খুলনা এলাকায় চিংড়ি ঘের, কাঁকড়ার ঘের বা কাঁকড়ার খামার যেগুলো রয়েছে সেখানে যদি পানি ঢুকে যায়, এরপরে ফসলি জমি আমরা জানি ধান তুলে ফেললে এখনো কোথাও কোথাও কিছু ধান রয়েছে বা ফসলি জমিতে এখনো কোথাও তরমুজ, বাঙ্গি এই ধরনের ফসলও কিন্তু কিছু রয়েছে, সেগুলো কিন্তু ফসলি জমি যখন প্লাবিত হবে তখন কিন্তু সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা না, ঢুকলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া মানুষ সরিয়ে নেওয়া যায়, যেটি বলছিলাম, মানুষ সরিয়ে নেওয়া যায়, গবাদি পশু সরিয়ে নেওয়া যায়, মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়া যায়, কিন্তু ঘর, বাড়ি, বিটা এগুলো তো আসলে সরিয়ে নেওয়া যাবে না। সেগুলো আসলে এই পানি যদি এই পর্যন্ত হয় 12 ফিট পানি বা এই ঝড় যদি 110 থেকে 120-30 কিলোমিটার গতিবেগে বাতাস যখন বইবে তখন আসলে এই বসত বাড়ির ক্ষতি হবেই। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু এর মধ্যে গাছ পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত। এবং সবচেয়ে বড় যে সংকটটার বিষয় সেটা হচ্ছে বাঁধ নিয়ে, যেটা আমরা শরণখোলাতে দেখলাম বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙা এবং বাঁধগুলো যদি ভেঙে যায় কোথাও কোথাও, সেক্ষেত্রে সেকে কিন্তু আসলে চড়া মূল্য দিতে হতে পারে। এবং শুধুমাত্র বাঁধ ভাঙার বিষয়টা তো রয়েছেই, গবাদি পশুর কথা বলছিলেন আপনি, যে গবাদি পশুর আমরা অনেক মৃত্যু দেখেছি। সাধারণ মানুষ যেমন মারা গেছে, তাদের যে সহায় সম্বল, গবাদি পশু কিন্তু অনেকের সহায় সম্বল হিসেবেও অনেকের কাছে রয়েছে, সেগুলোও কিন্তু চরমভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয়। এখন আসলে ঘূর্ণিঝড় আঘাত হানার পরে পরবর্তী দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থাপনা, সেটিও আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারছি। অগ্রভাগের প্রভাবেই যে তাণ্ডব বয়ে বেড়াচ্ছে, স্বাভাবিকভাবেই একটু অনুমান করাই যায় যে যখন কতটা আসলে ভয়ঙ্কর হতে পারে আমরা যেটা দেখি, সেটি যখন আঘাত হানবে তখন ভয়াবহতা কি হতে পারে। আমরা আশা করি যে আমরা এই ধকল কাটিয়ে উঠতে পারবো এবং সুন্দরবন যেভাবে আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে, আমরা নিশ্চয়ই এবারও পার হয়ে যাব। রাশেদ ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন।